সংক্ষিপ্ত 16 নাম্বার কোশ্চেনে কি বলেছে দেখো, একটি মুদ্রাকে 7 বার টস করা হয়েছে। 7 বার টস করার ফলে 4টি হেড ও 3টি টেল পড়ার সম্ভাবনা কত? কোশ্চেন তোমরা পড়ে দেখো। 16 নাম্বার কোশ্চেন, হ্যাঁ, সংক্ষিপ্ত উত্তর ধরবে। সম্ভাবনা তত্ত্ব কোশ্চেনে বলেছে যে একটি মুদ্রাকে 7 বার টস করা হবে। তো একটি মুদ্রাকে যদি 7 বার টস করি, নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কত? 2⁻7, তাই তো। এবার 4টি হেড কত রকম ভাবে পড়তে পারবে? 4টি হেড পড়লে তো বাকি 3টে টেলেই পড়তে হবে, ঠিক আছে। তো প্রথমে আমরা কি করব, মোট নমুনা বিন্দুর সংখ্যা লিখবো। মোট নমুনা বিন্দুর সংখ্যা লিখবো, তারপরে যে ঘটনা আছে ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা আমরা লিখবো, ঠিক আছে। 7টি মুদ্রাকে টস করা হলে মোট নমুনা বিন্দুর সংখ্যা কত? মোট নমুনা বিন্দুর সংখ্যা 2⁻7। এবার আমরা ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা লিখবো। ঘটনা কি বলেছে? 4টি হেড পড়বে ও 3টি টেল পড়বে। বিষয়টাকে ভালো করে বুঝে নাও। যদি আমরা এটার নমুনা দেশ লিখতাম, ঠিক আছে, নমুনা দেশ লিখলে প্রত্যেকটা নমুনা বিন্দুতে কটা করে অক্ষর থাকতো? এইচ 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 এরকম করে 7টা এইচ থাকতো। যেহেতু 7টি মুদ্রা টস করেছি, প্রথম ক্ষেত্রে এইচ 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 এরকম 7টা থাকবে। তারপরে আবার এইচ টি মানে মিক্সড হয়ে আসবে আর কি, সেখানেও 7টি থাকবে। এরকম করে কত? 2⁻70 এরকম এতগুলো নমুনা বিন্দু আসে। তো এবার আমরা যদি কোনো একটা নমুনা বিন্দুকে কল্পনা করি, কোনো একটা নমুনা বিন্দু, সেখানে আমাদের কি থাকতে হবে? কোনো একটা নমুনা বিন্দুতে আমাদের থাকতে হবে 4টি হেড ও 3টি টেল, তাই তো। 4টি হেড থাকতে হবে ও 3টি টেল থাকতে হবে। মানে আমরা বলতে পারি যে এখানে আমাদের 7টি ঘর আছে। 1 2 3 4 5 6, হ্যাঁ, 1 2 3 4 5 6 7, এখানে 7টি ঘর আছে। এই 7টি ঘরের মধ্যে আমাদের এমন ভাবে বসাতে হবে যেন 4টি হেড থেকে 3টি টেল থাকে। আমরা কত রকম ভাবে বসাতে পারবো, ঠিক আছে। আমরা এখানে এইচ 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 প্রথম 4টায় এইচ, তারপরের 3টেতে টি বসাতে পারবো। তাহলে আমাদের হয়ে যাবে 4টি হেড ও 3টি টেল। অথবা আমরা আমরা এখানে কি করতে পারি, প্রথম 3টায় হেড বসাতে পারি, আবার এখানে হেড বসাতে পারি, ঠিক আছে। আর এই ঘর এই ঘর এই ঘর এখানে টেল বসাতে পারি। তো এরকম ভাবে কতগুলো বসানো যাবে, তার মানে আমাদের বিন্যাস করতে হচ্ছে। এইচ এবং টি মিলিয়ে মোট 7টি আসে। এখানে কি এইচ এবং টি মিলিয়ে মোট 7টি আসে। ওই 7টি এইচ এবং টি এর মধ্যে 4টি এইচ ও 3টি টি আমরা কত রকম ভাবে বিন্যাস করতে পারবো, অর্থাৎ 7টি বস্তু থেকে আমরা যদি এটাকে এভাবে বুঝতে চাই যে 7টি বস্তু থেকে আমরা 4টি বস্তু এবং এদিকে 3টি বস্তু কত রকম ভাবে বিন্যাস করতে পারি। এবার যখন আমরা 4টি হেড নিচ্ছি, এইচ নিচ্ছি, এইচ 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 এইচ, এই 4টি তো সদৃশ। আবার যখন 3টি টেল নেব, এই 3টাও তো সদৃশ, তাই তো। তার মানে 7টি বস্তুর মধ্যে 4টি সদৃশ ও বাকি 3টি সদৃশ। কত রকম ভাবে বিন্যাস করতে পারি? 7টি বস্তুকে আমরা বিন্যাস করতে পারি ফ্যাক্টোরিয়াল 7 রকম উপায়ে। 7টি বস্তুকে আমরা বিন্যাস করতে পারি কত? ফ্যাক্টোরিয়াল 7 রকম উপায়ে। আবার এই 7টি বস্তুর মধ্যে 4টি সদৃশ এক রকমের, 4টি হচ্ছে এক রকমের সদৃশ, বাকি 3টি হলো আরেক রকমের সদৃশ। তাহলে বিন্যাসের নিয়ম হিসাবে আমরা বলতে পারি 4টি যেহেতু এক রকমের সদৃশ, ফ্যাক্টোরিয়াল 4 দিয়ে ডিভাইড হবে। আবার বাকি 3টি যদি আরেক রকমের সদৃশ, তাই ফ্যাক্টোরিয়াল 3 দিয়ে ডিভাইড হবে। এটা হচ্ছে মোট বিন্যাস সংখ্যা। তাহলে নমুনা দেশের অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা কত? নমুনা দেশের অন্তর্গত না, ঘটনার অন্তর্গত, যে ঘটনা বলেছে আমাদের, সেই ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। মানে 7টি বস্তুকে আমরা বিন্যাস করছি যাদের 4টি এক রকমের সদৃশ, বাকি 3টি অন্য রকমের সদৃশ। আমরা এটাকে কিভাবে লিখবো? 4টি হেড ও 3টি টেল পড়ার ঘটনায় নমুনা বিন্দুর সংখ্যা এটা সমান কার সমান হবে? এটা 7টি বস্তুর বিন্যাস। এটা সমান হবে 7টি বস্তুকে বিন্যাস করব যাদের মধ্যে 4টি এক ধরনের সদৃশ এবং অন্য 3টি আরেক ধরনের সদৃশ। তাই আমি এখানে সমান সমান দিয়েছি 7টি বস্তুর বিন্যাস। 7টি বস্তুর বিন্যাস যাদের মধ্যে
বিন্যাস সংখ্যা যাদের মধ্যে তিনটি এক ধরনের সদৃশ, তিনটি এক ধরনের সদৃশ ও বাকি তিনটি অন্য ধরনের সদৃশ। সমান সমান কত হবে? 60টি বস্তুর বিন্যাস আমরা করতে পারি ফ্যাক্টোরিয়াল 7 রকম উপায়ে, তাই তো? এদের মধ্যে 4টি এক ধরনের সদৃশ, ফ্যাক্টোরিয়াল 4 দিয়ে ডিভাইড করব, অন্য 3টি এক ধরনের সদৃশ, ফ্যাক্টোরিয়াল 3 দিয়ে ডিভাইড করব। এটা হচ্ছে ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা। সুতরাং নির্ণেয় সম্ভাবনা, নির্ণেয় সম্ভাবনা কত? ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 7, 128। আর এখানে 7 ইন্টু 6 ইন্টু 5, নিচে ফ্যাক্টোরিয়াল 3 মানে হচ্ছে 6, ঠিক আছে? তো এখানে 6 কেটে গেল, 35 বাই কত? 128। এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 17 করছি। কোশ্চেন নাম্বার 17 বলেছে যে 8টি মুদ্রা একযোগে নিক্ষিপ্ত হলো, দেখা হচ্ছে 5টি হেড করার সম্ভাবনা ও 3টি হেড করার সম্ভাবনার মান একই। 8টি মুদ্রা ক্রস করা হবে, 8। এটা আমি মুছিনি, আমি এই ভাষা দিয়ে এই পরের অঙ্কটা করবো, 17 নম্বর অঙ্ক, ঠিক আছে? এটা হচ্ছে 17 আমি এই ভাষা দিয়েই করছি, তাই এগুলো মুছিনি। এখানে মুদ্রা টস করা হয়েছে 8টি। তো 8টি মুদ্রা টস করা হলো, 5টি হেড করার সম্ভাবনা ও 3টি হেড করার সম্ভাবনার মান একই, এটা আমাদের দেখাতে হবে। তো আমরা একই ভাষা লিখব। আমরা এখানে 8টি মুদ্রা টস করেছি, 8টি মুদ্রা যদি টস করি নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার 8 হবে। এটা হচ্ছে 8টি মুদ্রা টস করায় নমুনা বিন্দুর সংখ্যা। এবার প্রথমে আমরা বের করব 5টি হেড করার সম্ভাবনা। 5টি হেড করবে। এর আগের অঙ্ক যেটা করেছি সেম অঙ্ক করব। এবার এখানে শুধু 5টি হেডের কথা বলেছে। এবার যখন 5টি হেড পড়বে তো বাকি 3টে কি পড়তে হবে? যেহেতু আমরা 8টি মুদ্রা টস করেছি, যদি 5টি হেড পড়ে বাকি 3টে তো অবশ্যই টেল পড়তে হবে না? তার মানে এখানেও সেই একই রকম, যদি আমাদের 5টি হেড পড়ে মানে 5টি হেড এবং 3টি টেল পড়ার সম্ভাবনা, ঠিক আছে? 5টি হেড পড়ার সম্ভাবনা অর্থাৎ 5টি হেড এবং 3টি টেল পড়ার সম্ভাবনা। তো আমরা যখন 5টি হেড পড়ার নমুনা বিন্দুর সংখ্যা নির্ণয় করব তখন অটোমেটিক 3টি টেল সেখানে থাকবেই, তাই তো? তো এখানে 5টি হেড পড়ার নমুনা বিন্দুর সংখ্যা কত হবে? 5টি হেড পড়ার নমুনা বিন্দুর সংখ্যা হবে 8টি বস্তু থেকে 8টি বস্তুর বিন্যাস সংখ্যা, যেখানে 5টি এক ধরনের সদৃশ, এবার 5টি যেহেতু হেড পড়ছে তো সেই 5টা সদৃশ এবং বাকি 3টি অন্য ধরনের সদৃশ। তাহলে আমরা কত পাচ্ছি? এখানে 8টি বস্তুর বিন্যাস করব, তার মধ্যে 5টি এক ধরনের সদৃশ এবং অন্য বাকি যে 3টি আছে সেই 3টি আরেক ধরনের সদৃশ। তাহলে কি লিখবো? ফ্যাক্টোরিয়াল 8 বাই ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। সুতরাং সম্ভাবনা কত হলো? হিসেব যদি না করে তবু চলবে, আমাদের জাস্ট সমান দেখাতে হবে, ঠিক আছে? সুতরাং 5টি হেড পড়ার সম্ভাবনা, 5টি হেড পড়ার সম্ভাবনা, 5টি হেড পড়ার সম্ভাবনা। মোট নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার 8, আর এখানে ফ্যাক্টোরিয়াল 8 বাই ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। এবার আমরা বের করব 3টি হেড করার সম্ভাবনা। আবার 3টি হেড করার নমুনা বিন্দুর সংখ্যা, 3টি হেড করার নমুনা বিন্দুর সংখ্যা কত হবে? 3টি হেড করবে। আমরা 8টি বস্তুকে বিন্যাস করব যাদের মধ্যে 3টি হেড আছে, মানে 3টি সদৃশ। এবার যদি 3টি হেড পড়ে তাহলে তো বাকি যে 5টি আছে সেই 5টি টেল পড়তে হবে না? 8টা টস করছি, 8টা মুদ্রাকে টস করছি, যদি 3টি হেড পড়ে তাহলে বাকি যে 5টি সেখানে অবশ্যই টেল পড়তে হবে। 8টি বস্তুর বিন্যাস যাদের মধ্যে সেম জিনিস, 3টি এক ধরনের সদৃশ, 3টি এক রকমের সদৃশ
অন্য 5টি আরেক রকমের সদৃশ্য। কত হবে? 8টি বস্তুর বিন্যাস ফ্যাক্টোরিয়াল 8, 3টি সদৃশ ফ্যাক্টোরিয়াল 3, অন্য 5টি আরেক রকমের সদৃশ ফ্যাক্টোরিয়াল 5 দিয়ে ডিভাইড করলাম। তো এক্ষেত্রে নির্ণয়ের সম্ভাবনা কত হবে? এক্ষেত্রে সম্ভাবনা কত হবে? অর্থাৎ 3টি হেড পড়ার সম্ভাবনা, অর্থাৎ 3টি হেড পড়ার সম্ভাবনা, 3টি হেড পড়ার সম্ভাবনা কত? 2 টু দি পাওয়ার 8 হচ্ছে মোট নমুনা বিন্দুর সংখ্যা, আর ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা ফ্যাক্টোরিয়াল 8 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইনটু ফ্যাক্টোরিয়াল 5। এবার আমাদের এই সংখ্যা আর এই সংখ্যা দুটো সমান। এখানেও ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 8 বাই ফ্যাক্টোরিয়াল 5 ইনটু ফ্যাক্টোরিয়াল 3 আসে, এখানেও ফ্যাক্টোরিয়াল 8 বাই ফ্যাক্টোরিয়াল 5 ইনটু ফ্যাক্টোরিয়াল 3 আসে। জাস্ট লিখে দিবে যে অর্থাৎ 5টি হেড করার সম্ভাবনা ও 3টি হেড করার সম্ভাবনার মান সমান। যদি হিসেব না করি আমরা তবু চলবে, সম্ভাবনা কত সেটা আমাদের নির্ণয় করতে বলে। যদি নির্ণয় করতে বলতো তাহলে সিম্পলেস্ট ফর্মে মানে যত ছোট করা যায় আমরা করতাম, কিন্তু শুধু আমাদের সমান দেখাতে বলেছে, সম্ভাবনা কত সেটা নির্ণয় করতে বলেনি। তাই যদি আমরা এভাবেও রেখে দিয়ে বলি সমান, ওদের হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট অঙ্কতে আমরা যাচ্ছি। কোশ্চেন নাম্বার 18 কি বলেছে? এখানে বলেছে যে একটি পরিবারে 4 জন শিশু আছে। নাম্বার 1, 4 জনের জন্ম তারিখ বিভিন্ন দিনে হওয়ার সম্ভাবনা। 4 জনের মধ্যে 2 জনের একই জন্ম তারিখ হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। কোন পরিবারে 4 জন শিশু আছে, ঠিক আছে, আমাদের বের করতে বলেছে 4 জনের মধ্যে। প্রথম কোশ্চেন হচ্ছে 4 জনেরই জন্ম তারিখ বিভিন্ন দিনের হবে। এবার সেকেন্ড কোশ্চেন হচ্ছে 4 জনের মধ্যে 2 জনের একই জন্ম তারিখ হবে আর বাকি 2 জনের ভিন্ন হবে। আমরা কিভাবে করবো অঙ্ক? এখানে আমাদের বলেছে যে 1 বছর সমান 365 দিন ধরতে হবে। ঠিক আছে, তো 365 দিন ধরে আমরা অঙ্ক করব। প্রথমে আমাদের মোট নমুনা বিন্দুর সংখ্যা বের করতে হবে। মোট নমুনা বিন্দুর সংখ্যা কত হবে? কোন পরিবারে যদি 4 জন শিশু থাকে, 4 জনেরই জন্ম তারিখ কত রকম ভাবে হতে পারে। এটা হচ্ছে 4 জনেরই জন্ম তারিখ, কোন একজনের জন্ম তারিখ কত রকম ভাবে হতে পারে। প্রথম জন ধরলাম, প্রথম শিশুর জন্ম তারিখ কত রকম ভাবে হতে পারে? প্রথম শিশুর জন্ম তারিখ 365 দিনের মধ্যে যে কোনো একদিন হতে পারে। ঠিক আছে, প্রথম শিশুর জন্ম তারিখ 365 দিনের মধ্যে যে কোনো একদিন হতে পারে। এবার দ্বিতীয় শিশু যে আছে তার জন্ম তারিখ কত দিনের কত রকমের হতে পারে। এবার প্রথম শিশুর যে জন্ম তারিখ ধরলাম জানুয়ারির 1 তারিখ, ধরলাম প্রথম শিশুর জন্ম তারিখ হচ্ছে জানুয়ারির 1 তারিখ, তাহলে দ্বিতীয় শিশুর ক্ষেত্রেও জন্ম তারিখ জানুয়ারির 1 তারিখ হতে পারে। ঠিক আছে, জানুয়ারির 1 তারিখ হতে, সে সাল আলাদা হবে কিন্তু তারিখটা একই হতে পারে। অর্থাৎ দ্বিতীয় শিশুর ক্ষেত্রেও 365 দিনের মধ্যে যে কোনো একদিন জন্ম তারিখ হতে পারে, একই জন্ম তারিখ হতে পারে। তাই এবার তৃতীয় শিশু যে আছে সেক্ষেত্রেও জন্ম তারিখ 365 দিনের মধ্যে যে কোনো একদিন হতে পারে। সবারই একই জন্ম তারিখ তো হতেই পারে না। এবার চতুর্থ শিশুর ক্ষেত্রেও জন্ম তারিখ 365 দিনের মধ্যে যে কোনো একদিন হতে পারে। এটা হচ্ছে মোট নমুনা বিন্দুর সংখ্যা 365 হোল টু দি পাওয়ার 4। এটা হচ্ছে মোট নমুনা বিন্দুর সংখ্যা। এবার আমাদের বলেছে যে 4 জনেরই জন্ম তারিখ বিভিন্ন দিনে হবে, তার সম্ভাবনা কত? তো প্রথমে আমাদের বের করতে হবে যে 4 জনের জন্ম তারিখ বিভিন্ন দিনে কত রকম ভাবে হতে পারে। 4 জনের জন্ম তারিখ বিভিন্ন দিনে হতে পারে। ধরলাম প্রথম জনের জন্ম তারিখ 365 দিনের মধ্যে যে কোনো একদিন হবে। এবার যেহেতু এখানে বিভিন্ন দিনের কথা বলা আছে, তাই প্রথম জনের যে জন্ম তারিখ দ্বিতীয় জনের জন্ম তারিখ সেই তারিখ হতে পারে না। ঠিক আছে, আমরা যদি বলি যে প্রথম জনের জন্ম তারিখ জানুয়ারির 1 তারিখ, তাহলে দ্বিতীয় জনের ক্ষেত্রে জানুয়ারির 1 তারিখ বাদ দিয়ে বাকি যে 364 দিন আছে সেই 364 দিনের মধ্যে কোনো একদিন হবে জন্ম তারিখ, কারণ বিভিন্ন দিনের কথা বলা আছে। প্রথম জনের জন্ম তারিখ 365 দিনের মধ্যে কোনো একদিন যদি হয়, দ্বিতীয় জনের জন্ম তারিখ ওই প্রথম জনের যে তারিখে জন্ম সেই তারিখে নেওয়া যাবে না, অন্য সেই তারিখ বাদ দিয়ে বাকি 364 দিনের মধ্যে যে কোনো একদিন হতে পারে। 364 দিনের মধ্যে যে কোনো একদিন হতে পারে। তো দুটো তারিখ তো প্রথম দুজন নিয়েই নিল। এবার এই দুটো তারিখে
যে তৃতীয় জন শিশু আছে সে নিতে পারবে না, তার জন্ম তারিখ হওয়া যাবে না, তাহলে তার জন্য কতগুলো দিন বাকি আছে? তার জন্য 363 দিন বাকি আছে। 363 দিনের মধ্যে যে কোনো একদিন হবে, তাই তো? যেহেতু সবারই জন্ম তারিখ বিভিন্ন বলেছে, এবার এই 3 জনের যে যে তারিখে জন্ম হলো সেই তারিখগুলোতে যে চতুর্থ শিশু আছে তার জন্ম হওয়া যাবে না, তার জন্ম তারিখ হওয়া যাবে না। তাহলে তার ক্ষেত্রে জন্ম তারিখ হওয়ার জন্য কতগুলো দিন বাকি আছে? 365 থেকে এই 3টে দিন বাদ দিয়ে দেবো। যে 3টে দিন প্রথম 3 জন শিশুর জন্ম তারিখ, তো 365 থেকে সেই 3টে তারিখ বাদ দিলে আমাদের থাকবে 362। ঠিক আছে, তার মানে 4 জনেরই বিভিন্ন জন্ম তারিখ হবে এত রকম ভাবে। প্রথম অ্যান্সার আমাদের বের হয়ে গেল এত বাই এত। এটা হচ্ছে মোট নমুনা বিন্দুর সংখ্যা, এটা হচ্ছে 4 জনের বিভিন্ন দিনে জন্ম তারিখ হওয়ার নমুনা বিন্দুর সংখ্যা। এটা গেল প্রথম অ্যান্সার। তো আমরা এখানে লিখবো কি? এরপরে আরেকটা অ্যান্সার করতে বলছে, সেটা বলছি। আগে এইটুকু করে নিই, কিভাবে লিখবো মোট নমুনা বিন্দুর সংখ্যা। আমি তো এখানে বলে দিলাম, একটু ডিটেল লিখলে ভালো হয়, তো আমি মোটামুটি লিখে দিচ্ছি আর কি। হ্যাঁ, মোট নমুনা বিন্দুর সংখ্যা। মোট নমুনা বিন্দুর সংখ্যা কত? প্রথম জনের জন্ম তারিখ 365 দিনের মধ্যে যে কোনো একদিন হতে পারে, দ্বিতীয় জনের 365 দিনের মধ্যে যে কোনো একদিন হবে, তৃতীয় জনের 365 দিনের মধ্যে যে কোনো একদিন হবে, চতুর্থ জনের 365 দিনের মধ্যে যে কোনো একদিন হবে। এবার 4 জনেরই বিভিন্ন জন্ম তারিখ হওয়ার ক্ষেত্রে নমুনা বিন্দুর সংখ্যা কত হবে? এবার কোশ্চেন নাম্বার 1 এর ক্ষেত্রে তোমরা এখানে একটা ভাষা লেখো। ঠিক আছে, আমি বলছি। প্রথম জনের জন্ম তারিখ 365 দিনের মধ্যে কোনো একদিন, দ্বিতীয় জনের জন্ম তারিখ অবশিষ্ট 364 দিনের মধ্যে কোনো একদিন, তৃতীয় জনের জন্ম তারিখ অবশিষ্ট 363 দিনের মধ্যে কোনো একদিন, এবং চতুর্থ জনের জন্ম তারিখ অবশিষ্ট 362 দিনের মধ্যে কোনো একদিন হতে পারে। অর্থাৎ 4 জনের জন্ম তারিখ বিভিন্ন দিনে হওয়ার ঘটনায় নমুনা বিন্দুর সংখ্যা। তোমরা প্রথমে আমি যেটা বললাম সেটা লিখে নাও, যে প্রথম জনের জন্ম তারিখ 365 দিনের মধ্যে কোনো একদিন, দ্বিতীয় জনের জন্ম তারিখ অবশিষ্ট 364 দিনের মধ্যে কোনো একদিন, তৃতীয় জনের জন্ম তারিখ অবশিষ্ট 363 দিনের মধ্যে কোনো একদিন, এবং চতুর্থ জনের জন্ম তারিখ অবশিষ্ট 362 দিনের মধ্যে কোনো একদিন হতে পারে। তারপরে লিখবো অর্থাৎ 4 জনের জন্ম তারিখ বিভিন্ন, 4 জনের জন্ম তারিখ বিভিন্ন দিনে হওয়ার ঘটনায় নমুনা বিন্দুর সংখ্যা। এটাই লিখে দাও, নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে এত। ঠিক আছে, সুতরাং এক্ষেত্রে সম্ভাবনা কত হবে? এক্ষেত্রে সম্ভাবনা হবে 365 ইন্টু 365 ইন্টু 365 ইন্টু 365, 365 ইন্টু 364 ইন্টু 363 ইন্টু 362। 365 একটা কাটতে পারছি, এখানে 365 এর কিউব থাকবে, আর উপরে 364। এটা গুণ করা যাবে না, অনেক বড় হবে, গুণ করার দরকার নেই। এটাই অ্যান্সার। এবার কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তে বলেছে যে 4 জনের মধ্যে 2 জনের জন্ম তারিখ একই হওয়ার সম্ভাবনা কত? 4 জনের মধ্যে 2 জনের, এবার কোন 2 জনের জন্ম তারিখ একই হবে? সেটা প্রথম 2 জন হবে, নাকি প্রথম আর তৃতীয় হবে, নাকি প্রথম আর চতুর্থ হবে, নাকি দ্বিতীয় তৃতীয় হবে? কোন 2 জন হবে? অর্থাৎ প্রথমে আমাদের নির্বাচন করতে হবে, 4 জনের মধ্যে থেকে 2 জনকে আমাদের নির্বাচন করতে হবে। 4 জনের, প্রথমে আমরা 4 জনের মধ্য থেকে 2 জনকে নির্বাচন করব। যে 2 জনের জন্ম তারিখ একই দিনে হবে সেই 2 জনকে আমরা কত রকম ভাবে নির্বাচন করতে পারি? 4 জনের মধ্যে 2 জনকে নির্বাচন করা যায়, 2 জনকে নির্বাচন করা যায় 4C2 = 6 রকম ভাবে। এবার যে 2 জনকে নির্বাচন করলাম ওই 2 জনের জন্ম তারিখ একই দিনে হবে। অর্থাৎ প্রথম জনের জন্ম তারিখ যদি 365 দিনের মধ্যে কোনো একদিন হয়, যদি জানুয়ারির
1 তারিখে ধরলাম, জানুয়ারি 1 তারিখ, প্রথম জনের জন্ম তারিখ, যে দুজনের জন্ম তারিখ একই দিনে হবে তাদের মধ্যে প্রথম জনের জন্ম তারিখ যদি জানুয়ারির 1 তারিখ হয়, দ্বিতীয় জনের জন্ম তারিখও জানুয়ারির 1 তারিখই হতে হবে। অর্থাৎ প্রথম জনের জন্য এই দুজনের মধ্যে যাদের জন্ম তারিখ একই দিনে, তাদের মধ্যে প্রথম জনের জন্ম তারিখ 365 দিনের মধ্যে যে কোনো একদিন হবে, কিন্তু দ্বিতীয় জনের জন্ম তারিখ হওয়ার জন্য রেস্ট্রিকশন আছে। কি, প্রথম জনের যে দিনে হয়েছে দ্বিতীয় জনেরও ওই একই দিন মানে তারিখ, একই তারিখে হতে হবে। প্রথম জনের জন্ম তারিখ 365 দিনের মধ্যে যে কোনো একদিন, এবার প্রথম জনের যে দিন যে তারিখ হবে দ্বিতীয় জনের সেই তারিখ মানে একদিনের মধ্যে একদিন। দ্বিতীয় জনের জন্ম তারিখ হওয়ার জন্য একটাই চান্স, সেটা হচ্ছে প্রথম জনের যে দিন হবে দ্বিতীয় জনের সেই দিনই হবে। তো আমরা এখানে ভাষা লিখবো, তোমরা লিখে দাও যে 4 জনের মধ্যে 2 জনের জন্ম তারিখ একই দিনে হওয়ার ঘটনায় নমুনা বিন্দুর সংখ্যা 6 ইন্টু 4c2 ইন্টু, এবার যে দুজনের একই দিনে জন্ম তারিখ হবে তাদের মধ্যে প্রথম জনের জন্ম তারিখ 365 দিনের মধ্যে যে কোনো একদিন হতে পারছে, আবার দ্বিতীয় জনের জন্ম তারিখ একদিনের মধ্যে একদিন, মানে প্রথম জনের যে দিনে হয়েছে সেই দিনেই দ্বিতীয় জনের জন্ম তারিখ হতে হবে। তার মানে একরকম ভাবে প্রথম জনের জন্ম তারিখ 365 দিনের মধ্যে যে কোনো রকম ভাবে হতে পারে, 365 রকম ভাবে হতে পারে, আর দ্বিতীয় জনের জন্ম তারিখ একরকম ভাবে হতে পারবে। একরকম ভাবে কেন? কারণ প্রথম জনের যে দিনে জন্ম তারিখ সেই তারিখটাই দ্বিতীয় জনের জন্য হতে হবে, আর বাকি যে দুজন আছে সেই দুজন, এদের দুজনের যে তারিখে জন্ম তারিখ, যেটা জন্ম তারিখ সেটা হওয়া যাবে না। তাহলে 364 তারিখ বাকি আছে, ঠিক আছে। এবার যে চতুর্থ জন আছে তার জন্য 363 তারিখ বাকি আছে। এক্ষেত্রে সম্ভাবনা কত হবে? এক্ষেত্রে সম্ভাবনা হবে, তো আমরা লিখবো এখানে মোট নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 365 ইন্টু 365 ইন্টু 365 ইন্টু 365, আর 6 ইন্টু 365 ইন্টু 1 ইন্টু 364 ইন্টু 363। 365 একটা কাটতে পারবো আমরা, 6 ইন্টু 364 ইন্টু 363, 365 একটা কেটে দিয়েছি, বাকি 365 এর কিউব। এটা হিসেব করার দরকার নেই, এটা হিসেব করলে অনেক জটিল হয়ে যাবে, হিসেব করতে হবে না, এটাই অ্যান্সার।